আমি যখন আমার পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছিলাম তখন আমার জামাই তারেক সরাসরি আমার চোখের দিকে তাকালো এবং সবার শোনার জন্য উচ্চ স্বরে বলল, এই অপদার্থ বুড়ি কি আবারও সবকিছু খেয়ে ফেলবে? পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। আমার মেয়ে হালা এত জোরে হাসছিল যে তার চোখের জল মুছতে হলো। আমার নাতি নাতনিরা হাততালি দিচ্ছিল। আমি অনুভব করলাম আমার মুখ অপমানে পুড়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে উঠলাম, রুমাল দিয়ে মুখ মুছলাম এবং শুধু বললাম, আমাকে মাফ করবেন। পরদিন সকালে ব্যাংক থেকে তার কাছে ফোন আসলো এবং সবকিছু ভেঙে পড়তে শুরু করল। কিন্তু আমি আপনাদের বলি, আমরা এই মুহূর্তে কিভাবে আসলাম, কিভাবে আমি আমার মেয়ের বাড়ির খাবারের টেবিলে একজন অপরিচিতের মতো একটা সহ্য করার মতো বোঝা হয়ে বসলাম। আমার নাম সাফিয়া, বয়স ৬২ বছর। আমি সবসময় এমন একজন নারী ছিলাম যে বিনিময়ে কিছু আশা না করেই বিলিয়ে দিতাম। সারা জীবন কাজ করেছি। আমার স্বামী মারা যাওয়ার পর আমি একাই হালাকে বড় করেছি যখন তার বয়স ছিল মাত্র ১২। আমি একটা ছোট দর্জির দোকানে কাজ করতাম, কনেদের জন্য বিয়ের পোশাক সেলাই করতাম আর পাড়ার মানুষের কাপড় ঠিক করে দিতাম। আমার ২ হাত জানে পরিশ্রমের মানে কি। আমার আঙুলের সূচের দাগ রয়ে গিয়েছিল, কিন্তু আমি কখনো অভিযোগ করিনি। হালা বড় হলো এবং ১৫ বছর আগে তারেকের সাথে তার বিয়ে হলো। শুরুতে তাকে একজন সম্মানিত মানুষ মনে হতো। সে একটি আমদানি রপ্তানি কোম্পানিতে কাজ করত, মার্জিত স্যুট পরত এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলত। কিন্তু আত্মবিশ্বাস মাঝে মাঝে অন্য কিছু লুকিয়ে রাখে। বিয়ের পর আমি ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। আমার প্রতি তার নজর কম সম্মানজনক হতে লাগল। তার কথাগুলো আরও রূঢ় হয়ে যাচ্ছিল। আমার পোশাক, আমার কথা বলা এবং তাদের বাড়িতে আমার থাকা নিয়ে সে মন্তব্য করতে শুরু করল। হ্যাঁ, তাদের বাড়ি। কারণ আমার যে ছোট বাড়িটি আমি নিজের ঘাম ঝরিয়ে কিনেছিলাম, সেটি ৩ বছর আগে বিক্রি করে দিয়েছিলাম। তারেকই সেটা প্রস্তাব করেছিল। সে হাসি মুখে আমার ছোট ড্রয়িং রুমে বসে বলল, সাফিয়া খালাম্মা, আপনি এখানে একা কেন থাকছেন? বাড়িটা পুরনো, সব সময় মেরামতের দরকার হয়, আর এলাকাটাও এখন কোলাহলপূর্ণ হয়ে গেছে। আপনি আমাদের সাথে এসে থাকুন, আমরা তো একই পরিবার। আর যদি এই বাড়িটা বিক্রি করে দেন, তবে সেই টাকা দিয়ে এমন কিছুতে বিনিয়োগ করতে পারবেন যা আপনাকে নিয়মিত আয় দেবে। হালা তার পাশে বসে মাথা নাড়ছিল এবং বলছিল, মা, আমি তোমাকে আমার কাছে চাই, বাচ্চারা তোমাকে ভালোবাসে আর আমারও তোমার প্রয়োজন। তার কথাগুলো উষ্ণ ছিল, কিন্তু তারেকের চোখের কিছু একটা শীতল ছিল। কিন্তু আমি তাদের বিশ্বাস করেছিলাম। ১৫,০০০ পাউন্ডে বাড়িটা বিক্রি করলাম। ওটাই ছিল আমার সবটুকু। আমার সারা জীবনের সঞ্চয় আর পরিশ্রম ওই অর্থের মধ্যে ছিল। আমি টাকাটা তারেককে দিলাম, যেন সে আমার হয়ে বিনিয়োগ করে। সে বলল যে সে একটি চমৎকার ব্যবসার সুযোগ জানে। চীন থেকে আমদানি করা মাল, নিশ্চিত লাভ। সে আমার টাকা ১ বছরেরও কম সময় দ্বিগুণ করে দেবে। সে যে কাগজগুলো এনেছিল, আমি তাতে সই করলাম। আমি সেগুলো ভালো করে পড়িনি, কারণ আমি তাকে বিশ্বাস করতাম। সে ছিল আমার মেয়ের জামাই, আমার নাতি নাতনিদের বাবা। আমি তাকে কিভাবে সন্দেহ করতাম? আমি মাদিতে তাদের বিশাল ফ্ল্যাটে থাকতে আসলাম। শুরুতে সবকিছু সুন্দর মনে হচ্ছিল। বাচ্চারা আমার চারপাশে দৌড়াদৌড়ি করত, হালা সন্ধ্যায় আমার জন্য চা বানিয়ে আনত, তারেক হাসি মুখে আমাকে সালাম দিত। কিন্তু সময়ের সাথে সাথে সেই হাসিগুলো মিলিয়ে যেতে শুরু করল। আমি অনুভব করতে লাগলাম যে আমি সবসময় তাদের পথের কাঁটা হয়ে আছি। যখন আমি ড্রয়িং রুমে বসতাম, তারেক এসে খেলা দেখতে চাইত। যখন আমি আমার পছন্দের কিছু রান্না করতাম, সে বলতো খাবারের গন্ধ খুব তীব্র। যখন আমি বাচ্চাদের সাথে হাসতাম, সে এমনভাবে তাকাতো যেন বলছে, তোমার গলার আওয়াজ কমাও। তারপর মন্তব্যগুলো শুরু হলো। শুরুতে সেগুলো হালকা ছিল। সে বলতো, সাফিয়া খালাম্মা, আপনি ইদানিং খুব বেশি খাচ্ছেন, অথবা আপনি আমাদের সাথে থাকতে আসার পর থেকে বিল অনেক বেড়ে গেছে। আমি কথাগুলো গিলে ফেলতাম, হাসতাম আর মনে মনে বলতাম, হয়তো সে কাজের চাপে অস্থির হয়ে আছে। কিন্তু মন্তব্যগুলো আরও স্পষ্ট আর কঠোর হতে লাগল। বাচ্চাদের সামনে, হালার সামনে। আর হালা কিছুই বলতো না। সে তার প্লেটের দিকে তাকিয়ে থাকত আর লাজুক হাসত, যেন সে তারেকের সব কথায় একমত। ২ মাস আগে আমি তারেকের কাছে আমার বিনিয়োগের লাভের কিছু অংশ চেয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমার কিছু ওষুধ কেনা দরকার, আমার হাঁটুতে ব্যথা আর ফিজিওথেরাপির প্রয়োজন। সে বিরক্তির সাথে আমার দিকে তাকিয়ে বলল, বিনিয়োগ এখনও প্রাথমিক পর্যায়ে আছে, আমি এখন টাকা তুলতে পারব না, একটু অপেক্ষা করুন। আমি অপেক্ষা করলাম। ২ সপ্তাহ পর আবার চাইলাম, সে একই কথা বলল। ১ সপ্তাহ আগে যখন তৃতীয়বার চাইলাম, সে রাগের সাথে বলল, সাফিয়া খালাম্মা, আপনি ব্যবসা বোঝেন না, বিষয়গুলো জটিল, টাকা এখন পণ্য আর চালানের সাথে আটকে আছে, ধৈর্য ধরুন। কিন্তু এবার তার কণ্ঠস্বর আলাদা ছিল। এটা ছিল এমন এক ব্যক্তির কণ্ঠস্বর যে এমন প্রশ্নে বিরক্ত যার উত্তর সে দিতে চায় না। আমরা সেই রাতের খাবারের রাতে পৌঁছলাম। ওটা ছিল একটি সাধারণ শুক্রবারের রাত।
হালা মহসী ভর্তা করা সবজি আর ওভেনে রোস্ট করা মুরগি রান্না করেছিল। খাবারের গন্ধে ঘর ভরে গিয়েছিল। আমরা সবাই টেবিলের চারপাশে বসলাম, আমি, হালা, তারেক আর 3 বাচ্চা, 15 বছরের বড় মেয়ে নওয়াল, 12 বছরের সুরাইয়া আর 10 বছরের সামির। আমি খুব ক্ষুধার্ত ছিলাম। সকালের নাস্তার পর আর কিছু খাইনি। আমি নিজের প্লেটে কিছু মহসী আর মুরগি নিলাম এবং শান্তভাবে খেতে শুরু করলাম। আমি তাদের স্কুলের কথা, বাচ্চাদের বন্ধুদের কথা আর ছুটির দিনের পরিকল্পনার গল্প শুনছিলাম। তারপর হঠাৎ সেটা ঘটল। আমি মুরগির আরেকটা টুকরো নিতে হাত বাড়ালাম, আর হঠাৎ তারেকের কণ্ঠস্বর হাসাহাসি আর কথাবার্তাকে ছুরির মতো কেটে দিল। এই অপদার্থ বুড়ি কি আবারও সবকিছু খেয়ে ফেলবে? 1 সেকেন্ডের জন্য টেবিলে নীরবতা নেমে আসল। তারপর হাসির বিস্ফোরণ ঘটল। হালা হাত দিয়ে মুখ ঢেকে হাসছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। নওয়াল জোরে হেসে উঠল। সুরাইয়া আমার দিকে তাকিয়ে একটি ছোট নিষ্ঠুর হাসি হাসল। এমনকি ছোট সামির, যার জন্য আমি প্রতিদিন মিষ্টি নিয়ে আসতাম, সেও আমার দিকে তাকিয়ে হাসল। আমি অনুভব করলাম আমার বুকের ভেতর কিছু একটা জমে যাচ্ছে। ওটা শুধু রাগ ছিল না, শুধু দুঃখও ছিল না, ওটা ছিল আরও গভীর কিছু। ওটা ছিল এক আকস্মিক ও বেদনাদায়ক উপলব্ধি যে তাদের চোখে আমি আর একজন মানুষ নই, আমি ছিলাম একজন বোঝা, একটি কৌতুক, ডিনার টেবিলের উপহাসের পাত্র। আমি তারেকের দিকে তাকালাম। সে সেই শীতল অহংকারী হাসিটা দিচ্ছিল। আমি আমার মেয়ে হালার দিকে তাকালাম, যাকে আমি গর্ভে ধারণ করেছি, যার জন্য আমি রাত জেগেছি, যার জীবন সুন্দর করার জন্য আমার সর্বস্ব বিক্রি করেছি। সে হাসছিল। সে তারেককে বলেনি, থামো। সে বলেনি, উনি আমার মা। সে হাসা ছাড়া আর কিছুই করল না। আমি প্লেটের ওপর ধীরে ধীরে কাঁটা চামচটা রাখলাম। সাদা রুমাল দিয়ে মুখ মুছলাম। সেটা যত্ন করে ভাঁজ করে প্লেটের পাশে রাখলাম। আমি চেয়ার থেকে উঠলাম। আমার পিঠ সোজা, মাথা উঁচু। আমি শান্ত কিন্তু পরিষ্কার কণ্ঠে বললাম, আমাকে মাফ করবেন। কেউ আমার দিকে তাকালো না। তারা তখনও হাসছিল, একে অপরের দিকে চোখের ইশারা করছিল এবং তাদের কৌতুক চালিয়ে যাচ্ছিল। আমি করিডোরের শেষে আমার ছোট ঘরে গেলাম, শান্তভাবে দরজা বন্ধ করলাম এবং বিছানার প্রান্তে বসলাম। সেই মুহূর্তে আমি কাঁদিনি। আমার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়েনি। চোখের পানির চেয়েও শক্তিশালী কিছু একটা আমার ভেতরে দানা বাঁধছিল। একটা সিদ্ধান্ত তৈরি হয়েছিল। পরদিন সকালে আমি কাজ শুরু করলাম। বাড়িতে অন্য কেউ জেগে ওঠার আগে আমি ভোর 5টায় ঘুম থেকে উঠলাম। আমি খুব একটা ঘুমাইনি। রাতের বেশিরভাগ সময় আমি চিন্তা করেছি, পরিকল্পনা করেছি এবং গত 3 বছরের প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখেছি। প্রতিটি কাগজে আমি সই করেছি, প্রতিটি কথা যা হয়েছে, অন্ধকারে তারেকের বলা প্রতিটি প্রতিশ্রুতি। বিষয়গুলো পরিষ্কার হতে শুরু করল। আমি আগে যা দেখতে চাইনি তা এখন দেখতে পেলাম। আমি বিছানা থেকে শান্তভাবে উঠলাম। আমার সাধারণ পোশাক পরলাম, একটি পুরনো নীল জামা আর কালো ওড়না। কোনো শব্দ না করে ঘর থেকে বেরোলাম। বাড়িটা নিস্তব্ধতায় ডুবেছিল। শুধু তারেক আর হালার ঘরে এসির হালকা শব্দ হচ্ছিল। আমি রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ চা বানালাম। জানালার পাশে পুরনো কাঠের চেয়ারে বসলাম। কায়রো তখনও ঘুমাচ্ছিল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। কেবল কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ঝাড়ু দিচ্ছিল আর ভোরের গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছিল। আমি আমার পকেট থেকে একটি ছোট কাগজ বের করলাম। 1 বছর ধরে আমি ওটা নিজের কাছে রেখেছিলাম। ওটা একজন দয়ালু আইনজীবীর ফোন নম্বর ছিল, আদিল, আমার মরহুম স্বামী ফরিদের পুরনো বন্ধু। আমি তাকে আগে কখনো ফোন করিনি, কিন্তু আমি জানতাম সে এখনও কাজ করছে। আমি 7টা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর ফোন করলাম। 3 বার রিং হওয়ার পর সে একটু ঘুমু ঘুমু কণ্ঠে উত্তর দিল, হ্যালো। আমি শান্তভাবে বললাম, শুভ সকাল আদিল সাহেব, আমি সাফিয়া, মরহুম ফরিদের স্ত্রী। 1 সেকেন্ডের জন্য সে চুপ হয়ে গেল। তারপর হঠাৎ উষ্ণতার সাথে বলল, সাফিয়া, ও খোদা, কতদিন হয়ে গেল, আপনি কেমন আছেন, সব খবর কি? আমি বললাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আদিল সাহেব, আমার একটি আইনি বিষয়ে আপনার সাহায্য দরকার। তার কণ্ঠস্বর বদলে গেল, আরও গম্ভীর হয়ে বলল, বলুন, আমি আপনার সেবায় হাজির। আমি তাকে বিস্তারিত পরিস্থিতি ব্যাখ্যা করলাম, কিভাবে আমি বাড়িটা বিক্রি করলাম, কিভাবে তারেককে টাকা দিলাম, কিভাবে আমি না বুঝে কিছু কাগজে সই করলাম এবং কিভাবে সে আমার বিনিয়োগ সম্পর্কে কোনো তথ্য বা টাকা দিতে অস্বীকার করছে। সে নীরবে শুনল, আমাকে একবারও থামালো না। আমি যখন শেষ করলাম, আমি শুনলাম সে একটা দীর্ঘশ্বাস নিল। সে বলল, সাফিয়া, এই বিষয়টা গুরুতর। আপনি যে কাগজগুলোতে সই করেছিলেন সেগুলোর কোনো কপি কি আপনার কাছে আছে? আমি বললাম, না,
তারেক বলেছিল সে সেগুলো নিরাপদ জায়গায় রাখবে। আদিল বলল, এটাই প্রথম খারাপ লক্ষণ। প্রকৃত বিনিয়োগে সবসময় চুক্তির একটি কপি দেওয়া হয়। শুনুন, আজ দুপুর 1টায় আমার অফিসে আসুন। আমরা একসাথে বিষয়টি পর্যালোচনা করব এবং দেখব কি করা যায়। আমি ফোন রাখলাম এবং আমার ভেতরে একটা স্পন্দন অনুভব করলাম। এটা ছিল আশার মতো কিছু, কিন্তু ভয়ের সাথে মিশ্রিত। 8টায় সবাই ঘুম থেকে উঠল। আমি বাচ্চাদের স্কুলের জন্য তৈরি হওয়ার শব্দ শুনলাম, বাথরুম থেকে হালার ডাক শুনলাম, তারেকের ফোনে উচ্চস্বরে কথা বলার শব্দ শুনলাম। কেউ আমাকে সালাম দিতে আসলো না, কেউ আমার কথা জিজ্ঞেস করল না। আমি ওই বাড়িতে একজন ভূতের মতো ছিলাম। 9:30টায় আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোলাম। আমি আমার সাদা ওড়না আর পুরনো হ্যান্ডব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। রাস্তায় আমি একটি পুরনো ট্যাক্সি থামালাম এবং চালককে বললাম, গার্ডেন সিটি দয়া করে। আদিলের অফিস ছিল একটি শান্ত রাস্তায়, যেখানে পুরনো গাছ আর মার্জিত দালান ছিল। আমি আমার কাছে অবশিষ্ট টাকা থেকে চালককে 20 পাউন্ড ভাড়া দিলাম। আমি দালানে ঢুকলাম এবং 3 তলায় উঠলাম। অফিসের দরজাটা ছিল পুরনো কাঠের তৈরি। একটা তামার প্লেটে তার নাম লেখা ছিল, আদিল হাকিম, আইনজীবী। আমি দরজায় টুকা দিলাম এবং তার কণ্ঠস্বর শুনলাম, আসুন। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। অফিসটি ছোট ছিল কিন্তু সুশৃঙ্খল, ফাইলে ভরা তাকগুলো আর একটি বড় কাঠের টেবিল, যার পেছনে আদিল বসেছিল। তার বয়স ছিল 60-এর কোঠায়। চুল একদম সাদা, মোটা চশমা, কিন্তু চোখ দুটো ছিল তীক্ষ্ণ আর বুদ্ধিদীপ্ত। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো এবং উষ্ণভাবে করমর্দন করল। সাফিয়া, স্বাগতম, আসুন, বসুন। আমি তার টেবিলের সামনের চেয়ারে বসলাম এবং ব্যাগটা কোলের ওপর রাখলাম। সে মনোযোগ দিয়ে আমার দিকে তাকালো এবং বলল, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি বললাম, আমি আসলেই ক্লান্ত আদিল সাহেব, অনেক কিছুতে ক্লান্ত। সে একটি ডায়েরি আর কলম বের করল এবং বলল, ঠিক আছে, চলুন শুরু থেকে শুরু করি। আমাকে সব বিস্তারিত বলুন, কিছুই বাদ দেবেন না। আমি তাকে সবকিছু বলতে শুরু করলাম। যেদিন তারেক বাড়ি বিক্রির প্রস্তাব দিয়েছিল, সেদিন থেকে শুরু করে সই করার মুহূর্ত পর্যন্ত এবং প্রতিবার সে তথ্য বা টাকা দিতে অস্বীকার করার গল্প পর্যন্ত। আদিল দ্রুত লিখছিল এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন করছিল। কখন ঠিক হয়েছিল, কোনো সাক্ষী ছিল কি, কাগজে কোনো কোম্পানির নাম ছিল কি। আমি মনে করার চেষ্টা করলাম এবং বললাম, সেখানে একটা নাম ছিল, নীল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির মতো কিছু। আমি পুরোপুরি নিশ্চিত নই। আদিল নামটা লিখে নিল এবং গুরুত্বের সাথে আমার দিকে তাকালো। সাফিয়া, আমি আপনার সাথে খোলামেলা কথা বলি। বিষয়টি খারাপ মনে হচ্ছে। একজন লোক এক বৃদ্ধা নারীর টাকা নেয়, বলে যে সে বিনিয়োগ করবে, কিন্তু তাকে চুক্তির কপি দেয় না এবং কোনো তথ্য বা লাভ দিতে অস্বীকার করা, এগুলো জালিয়াতির স্পষ্ট লক্ষণ। কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের প্রমাণ দরকার, কাগজপত্র, সাক্ষী অথবা সরাসরি কোনো তথ্য। আমি হতাশ হয়ে বললাম, আমার কাছে কিছুই নেই। আমি কাগজে সই করেছিলাম আর তাকে দিয়ে দিয়েছিলাম। আমি তাকে বিশ্বাস করতাম। আদিল বলল, বিশ্বাস সুন্দর জিনিস, কিন্তু মাঝে মাঝে এর মূল্য অনেক বেশি দিতে হয়। তারপর সে যোগ করল, কিন্তু দুশ্চিন্তা করবেন না, আমরা প্রথমে চেষ্টা করব। আমি আপনার পক্ষ থেকে তারেকের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠাব এবং আপনার বিনিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র চাইব। সে যদি অস্বীকার করে বা উত্তর না দেয়, তবে সেটাই প্রমাণ হবে যে কিছু একটা ভুল আছে। দ্বিতীয়ত, আমি এই কোম্পানিটি খুঁজব যে আসলে এর অস্তিত্ব আছে কিনা। তৃতীয়ত, আমি যে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করব, দেখব আমরা লেনদেনটি খুঁজে পাই কিনা। আমি জিজ্ঞেস করলাম, এতে কত খরচ হবে? সে মমতা নিয়ে আমার দিকে তাকালো এবং বলল, টাকার চিন্তা এখন করবেন না। মরহুম ফারিদ আমার বন্ধু ছিল, আর আপনি তার স্ত্রী। আমি আপনাকে সাহায্য করব, আর খরচ পরে হিসেব করা যাবে, যখন আমরা আপনার অধিকার ফিরে পাব। রাতের খাবারের সেই রাতের পর এই প্রথম আমার চোখে জল আসলো। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, ধন্যবাদ আদিল সাহেব, অনেক ধন্যবাদ। আমি তার অফিস থেকে বের হলাম এবং অনুভব করলাম আমি পুরোপুরি একা নই। কেউ একজন ছিল যে আমাকে বিশ্বাস করে, আমাকে সাহায্য করছে এবং দেখতে পাচ্ছে যে আমি শুধু একজন অপপর্থ বুড়ি নই। আমি দুপুর 2টায় বাড়ি ফিরলাম। কেউ জিজ্ঞেস করল না আমি কোথায় ছিলাম। হালা ড্রয়িং রুমে বসে একটি তুর্কি সিরিয়াল দেখছিল। তারেক বাড়িতে ছিল না। আমি আমার ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করলাম এবং অপেক্ষা করতে লাগলাম। পরদিন রবিবার সকালে সেই মুহূর্তটি আসলো। আমি রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম, ওটা না চাইতেই আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি তারেকের ঘর থেকে তার ফোনের রিংটোন শুনতে পেলাম। তার উচ্চ কণ্ঠের উত্তর শুনলাম, হ্যাঁ কে? তারপর নীরবতা, দীর্ঘ নীরবতা। তারপর তাকে বিচলিত কণ্ঠে বলতে শুনলাম, না, অবশ্যই কোনো ভুল হয়েছে, আমি তো কোনো পেমেন্টে দেরি করিনি।
আমি রান্নাঘর থেকে বের হয়ে করিডোরে দাঁড়ালাম শোনার জন্য। তারেক তার ঘরের আগে পায়চারি করছিল, তার কণ্ঠস্বর ওঠানামা করছিল। মানে কি ফ্রিজ করে দেওয়া হয়েছে? আপনারা এভাবে হঠাৎ করে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন না। আমার দায়বদ্ধতা আছে, চেক আছে, লেনদেন আছে। কি, কে অভিযোগ করেছে? সে হঠাৎ থেমে গেল। আমি ফিসফিসানি শুনলাম, তারপর একদম নিস্তব্ধতা। তারপর তার কণ্ঠস্বর ফেটে পড়ল। আপনি কি বলতে চাইছেন? সাফিয়া, আমার শাশুড়ি, এই বৃদ্ধা নারী আমার বিরুদ্ধে অভিযোগ করেছে? আমি শান্তভাবে একটু হাসলাম। আমি নড়লাম না। আমি চাচ্ছিলাম সে জানুক। আমি চাচ্ছিলাম ডিনার টেবিলে আমি যা অনুভব করেছি সেও তা অনুভব করুক। আমার প্রতিক্রিয়া কি সঠিক ছিল? আপনারা কি একই কাজ করতেন না? তারেক ঝড়ের মতো ঘর থেকে বের হলো। তার মুখ লাল হয়ে গিয়েছিল আর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। ফোনটা তখনও তার হাতে। করিডোরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হঠাৎ থেমে গেল। সে এমনভাবে আমার দিকে তাকালো যা আগে কখনো দেখিনি। ওটা ছিল বিস্ময়, রাগ আর ভয়ের মতো কিছুর মিশ্রণ। সে চিৎকার করে উঠল, আপনি এ কি করেছেন ওরে পাগল বুড়ি? আমি নড়লাম না, কাঁপলাম না। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম এবং শান্ত কিন্তু ভয়ার্ত কণ্ঠে বললাম, আমি তাই করেছি যা অনেক আগে করা উচিত ছিল। সে দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসলো এবং ঠিক আমার সামনে এসে দাঁড়ালো, যেন আমার মুখের উপর চিৎকার করবে। আপনি ব্যাংকে ফোন করেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আপনি জানেন আপনি কি করেছেন? তারা আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আপনার কারণে আমার সব টাকা আটকে গেছে। আমি একই শান্তভাবে বললাম, তোমার টাকা নাকি আমার টাকা যা তুমি আমার থেকে চুরি করেছ? চুরি শব্দটা তাকে চড়ের মতো লাগল। সে বিদ্রূপ করে বলল, চুরি? আপনি নিজেই কাগজে সই করেছেন, কেউ আপনাকে বাধ্য করেনি। আমি বললাম, আমি বিনিয়োগের জন্য কাগজে সই করেছি, আমার সব টাকা তোমাকে দিয়ে দেওয়ার কাগজে সই করিনি। চুক্তিটা কোথায় তারেক? আমার কাগজের কপি কোথায়? সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখ দ্রুত ঘুরছিল উত্তরের জন্য। তারপর সে বলল, চুক্তি অফিসে আছে, কোম্পানিতে। আপনি তো জানেন এগুলো সরকারি কাগজ, বাড়িতে রাখা যায় না। আমি বললাম, তাহলে ওটা আমার কাছে নিয়ে আসো, আমি ওটা দেখতে চাই। সে বিরক্ত হয়ে বলল, বিষয়টা এত সহজ না, কিছু নিয়মকানুন আছে। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কোনো নিয়মকানুন নেই তারেক। হয় তুমি আমার কাছে চুক্তি আর কাগজের কপি নিয়ে আসবে, নয়তো আইনজীবী তোমার সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবে, এবং তারপর আদালত। এই মুহূর্তে হালা তার ঘর থেকে বের হল। তার চুল এলোমেলো ছিল এবং সে নাইট গাউন পরেছিল। ঘুম থেকে ওঠায় তার চোখ ফোলা ছিল। সে আধো ঘুমে বলল, এত কিসের চিল্লাচিল্লি? বাচ্চারা ঘুমাচ্ছে। তারেক হালার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোর ওই পাগল মাকে দেখ, সে কি করেছে? হালা বিভ্রান্ত হয়ে আমার দিকে আর তারেকের দিকে তাকালো এবং বলল, কি হয়েছে? তারেক বলল, সে ব্যাংকে ফোন করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তার কারণে সবকিছু থেমে গেছে। হালা আমার দিকে তাকালো এবং অনেক বছর পর তার চোখে সত্যিকারের বিভ্রান্তি দেখতে পেলাম। সে বলল, মা, তুমি কেন এমন করলে? আমি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, কারণ তোমার স্বামী আমার সব টাকা নিয়ে নিয়েছে, 15,000 পাউন্ড, যা আমার বাড়ির দাম আর আমার সারা জীবনের সম্বল। আর সে আমাকে আমার বিনিয়োগের কোনো তথ্য দিতে অস্বীকার করছে। কারণ সে তোমার বাড়িতে আমাকে একজন ভিখারির মতো ব্যবহার করেছে। কারণ ডিনার টেবিলে তোমাদের সবার সামনে সে আমাকে অপমান করেছে। আর তুমি হেসেছিলে হালা, তুমি তোমার মায়ের ওপর হেসেছিলে। হালার মুখ লাল হয়ে গেল এবং সে মাটির দিকে তাকাল। সে নিচু স্বরে বলল, ওটা তো শুধু একটা মজা ছিল। আমি বললাম, যে মানুষ তোমাকে বড় করেছে এবং তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে তাকে অপমান করা কোনো মজা নয়। যে নারী তোমাকে সব কিছু দিয়েছে তাকে উপহাস করা কোনো মজা নয়। হালা কাঁদতে শুরু করল, কিন্তু তারেক রাগের সাথে তাকে থামিয়ে দিল। এই নাটক বন্ধ করো সাফিয়া, আপনি কিছুই করতে পারবেন না। টাকাগুলো আইনত বিনিয়োগ করা হয়েছে, সব কিছু নথিপত্র অনুযায়ী আছে এবং আপনি আদালত থেকে 1 পয়সাও পাবেন না। আপনি যা করেছেন তা হলো শুধু কয়েকদিনের জন্য আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা, তারপর তারা সমস্যার সমাধান করে দেবে আর আমি আমার জীবন চালিয়ে যাব। আর আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমি ঘাতকের মতো শান্তভাবে বললাম, আমি আমার অধিকার না পাওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না। তারেক আমার আরও কাছে আসলো, তার মুখ প্রায় আমার মুখের কাছে চলে আসলো। সে নিচু ও হুমকিস্বরূপ কণ্ঠে বলল, ভালো করে শুনুন বুড়ি, আমি জানি আপনার মতো মানুষের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। আমার কাছে আপনার ওই ব্যর্থ আইনজীবীর চেয়ে 1000 গুণ শক্তিশালী আইনজীবী আছে। আমি আপনাকে আপনার প্রতিটি পদক্ষেপের জন্য অনুতপ্ত করাব। আমি পিছু হটলাম না, বললাম, তুমি যা চাও করো, কিন্তু জেনে রেখো আমার নীরবতা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে নাওয়াল, বড় নাতনি,
ঘুম থেকে উঠে আসল। সে তার চোখ ডলতে ডলতে ঘর থেকে বের হয়ে দৃশ্যটি দেখল। সে দেখল তারেক আমার সামনে ওভাবে দাঁড়িয়ে আছে। সে দেখল তার মায়ের মুখ চোখের জলে ভেজা। সে দেখল আমি সেখানে অটলভাবে দাঁড়িয়ে আছি। সে ভীত কণ্ঠে বলল, বাবা, কি হচ্ছে? তারেক রাগের সাথে বলল, ঘরে যাও নাওয়াল, এটা তোমার দেখার বিষয় না। কিন্তু নাওয়াল নড়ল না। সে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার বয়স 15 বছর। সে আর শিশু নয়। সে বুঝতে পারছিল যে গুরুতর কিছু একটা ঘটছে। আমি তার চোখে প্রশ্ন দেখতে পেলাম, বিভ্রান্তি দেখতে পেলাম, হয়তো সেই মানুষটির উপর সন্দেহের শুরু যাকে সে তার নায়ক ভাবত। আমি করিডোর দিয়ে আমার ঘরে গেলাম এবং শান্তভাবে দরজা বন্ধ করলাম। আমি শুনতে পাচ্ছিলাম তারেক হানার উপর চিৎকার করছে। আমি হালার কান্নার শব্দ শুনলাম, অন্য বাচ্চাদের জেগে ওঠার আর প্রশ্ন করার শব্দ শুনলাম, কিন্তু আমি বের হলাম না। আমি আমার বিছানার প্রান্তে বসলাম, একটা দীর্ঘশ্বাস নিলাম এবং এক অদ্ভুত অনুভূতি হল, এমন কিছু যা আমি অনেক বছর অনুভব করিনি। এটা ছিল শক্তির মতো কিছু। বিকেলের দিকে আমি পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হলাম। বাড়িটা অদ্ভুতভাবে শান্ত ছিল। হালা ড্রয়িং রুমে বসেছিল, তার চোখ লাল এবং সে টিভির দিকে তাকিয়েছিল, কিন্তু আসলে সে কিছুই দেখছিল না। বাচ্চারা তাদের ঘরে ছিল, তারেক বাড়িতে ছিল না, মনে হয় বাইরে গিয়েছিল। আমি হালার কাছে গিয়ে তার সামনের চেয়ারে বসলাম। সে ক্লান্ত চোখে আমার দিকে তাকালো এবং ভাঙা গলায় বলল, মা, তুমি কেন এমন করছ? কেন আমাদের সংসার ধ্বংস করছ? আমি বললাম, আমি তোমার সংসার ধ্বংস করছি না হালা, আমি আমার অধিকার দাবি করছি। দুটোর মধ্যে বড় পার্থক্য আছে। সে বলল, কিন্তু তারেক বলল, তারেক আমার স্বামী, আমার সন্তানদের বাবা। আমি যদি তার সাথে আইনি লড়াইয়ে জড়াই তবে তা আমাদের সবার উপর প্রভাব ফেলবে। আমি বললাম, আর আমার কি হবে? আমার উপর কে প্রভাব ফেলছে? আমার যত্ন কে নিচ্ছে? হালা, আমি তোমার মা, আর যখন তোমার স্বামী আমাকে অপমান করছিল তখন তুমি বসে বসে হাসছিলে। হালার নিচু স্বরে কাঁদতে লাগল। সে বলল, মা, আমি দুঃখিত, আমি খুব দুঃখিত, কিন্তু তারেক মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় থাকত। সে ইচ্ছে করে এমনটা বলেনি। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, সে ইচ্ছে করেই বলেছে, প্রতিটি শব্দ ইচ্ছে করেই। আর তার চেয়েও বড় কথা হলো, সে আমার টাকা নিয়েছে এবং সে সম্পর্কে আমাকে একটা তথ্যও দিতে চায় না। সে কি তোমার চোখে একজন সম্মানিত মানুষ? হালা চুপ হয়ে গেল। সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। সে জানত যে আমিই ঠিক, কিন্তু সেটা স্বীকার করতে সে ভয় পাচ্ছিল। সে আমার পাশে দাঁড়াতে ভয় পাচ্ছিল, কারণ তার মানে হল তার স্বামীর বিরুদ্ধে দাঁড়ানো। আর আমাদের সমাজে স্বামী সবসময় আগে আসে, এমনকি সে যদি অত্যাচারীও হয়। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম এবং বললাম, আমি পিছিয়ে যাব না হালা। হয় তারেক আমার পাওনা ফিরিয়ে দেবে, নয়তো আদালত ফয়সালা করবে। সিদ্ধান্ত তার। আমি আমার ঘরে ফিরে আসলাম এবং অপেক্ষা করতে লাগলাম। আমি জানতাম তারেক কিছু একটা করার চেষ্টা করবে। তার মতো লোক সহজে হার মানবে না, কিন্তু আমিও হার মানব না। সারা জীবন আমি নীরবতা আর ত্যাগের মধ্যে কাটিয়েছি। সেই সময় এখন শেষ। সন্ধ্যায় তারেক বাড়িতে ফিরল। আমি শুনলাম সে তাদের ঘরে হালার সাথে নিচু স্বরে কথা বলছে। 1 ঘণ্টা পর সে আমার ঘরের দরজায় টোকা দিল। আমি বললাম, আসুন। সে ভেতরে ঢুকল এবং নিজের পেছনে দরজা বন্ধ করে দিল। আমার সামনে এক পাথুরে মুখ নিয়ে দাঁড়িয়ে সে শীতল গলায় বলল, ঠিক আছে সাফিয়া খালাম্মা, আপনি যখন যুদ্ধই চাচ্ছেন তবে আপনার যা ইচ্ছে তাই হবে। তারেক যখন তার পাথুরে মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল, তার চোখে সেই শীতল চাহনি ছিল যা আমি এখন খুব ভালো করেই চিনি। আমি কিছুই বললাম না, শুধু অপেক্ষা করতে লাগলাম। আমি শিখেছি যে নীরবতা মাঝে মাঝে যে কোনো কথার চেয়ে বেশি শক্তিশালী। সে পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে বলল, এই যে আপনার চাওয়া বিনিয়োগের চুক্তিপত্র। সে কাগজটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাগজটি নিলাম এবং ধীরে ধীরে খুললাম। ওটা ছিল 1 পাতার একটি প্রিন্ট করা কাগজ, যেখানে ছোট ছোট অক্ষরে অনেক কিছু লেখা ছিল। আমি পড়ার চেষ্টা করলাম, কিন্তু শব্দগুলো ছিল খুব জটিল, আইনি আর ব্যবসায়িক পরিভাষা যা আমি বুঝি না। আমি উপরে আমার নাম দেখলাম, নিচে আমার সই দেখলাম, 15,000 পাউন্ডের অঙ্কটা দেখলাম, কিন্তু এর মাঝখানের সবকিছুই ছিল অস্পষ্ট। আমি বললাম, এটা তো আমার আসল কপি নয়। সে শীতলভাবে বলল, এটা অবিকল নকল কপি। আসল কপি কোম্পানির লকারে আছে। আমি বললাম, কোম্পানিটা কোথায়? এর অফিস কোথায়? আমি নিজে গিয়ে দেখতে চাই। সে এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কোম্পানির অনেকগুলো অফিস আছে। প্রধান কার্যালয় নাসের সিটিতে, কিন্তু এখন বেশিরভাগ কাজ অনলাইনে হয়। এখন সব কিছু ডিজিটাল, লেনদেন, চালান সব কিছু ইন্টারনেটের মাধ্যমে। আমি বললাম,
তাহলে আমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাও, আমার টাকা ঠিক কোথায় গেছে আমাকে দেখাও। তার মুখের অভিব্যক্তি কিছুটা বদলে গেল। সে বলল, স্টেটমেন্ট মাসের শেষে তৈরি হবে, এটাই কোম্পানির আর্থিক রিপোর্ট তৈরির নিয়ম। আমি বললাম, মাসের শেষ? আমি 2 মাস ধরে আমার টাকা চাচ্ছি আর তুমি বলছো মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করো। সে কর্কশ স্বরে বলল, আমি অপেক্ষা করতে বলছি না, আমি আপনাকে বোঝাচ্ছি কাজ কিভাবে হয়। বিনিয়োগ কোনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট নয় যে যখন খুশি টাকা তুলবেন। এখানে সময় আছে, মেয়াদ আছে, আর আজ আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে আপনি কোনো কিছু দ্রুত করতে পারবেন না, বরং সব কিছু আরও জটিল করে দিয়েছেন। আমি নিজের মধ্যে হতাশা অনুভব করলাম, কিন্তু সেটা প্রকাশ করতে চাইলাম না। আমি বললাম, আমি এই কাগজটা আমার আইনজীবীকে দেব, আমি যা বুঝি না সে তা বুঝবে। সে ছোট করে একটা হাসি দিল এবং বলল, আপনার ওই বুড়ো আইনজীবী আদিল? সাফিয়া খালাম্মা, ও একজন অবসরপ্রাপ্ত লোক যে একটা ছোট ফ্ল্যাটে বসে কাজ করে। আমার কাছে পুরো একটা ল ফার্ম আছে যেখানে 10 জন আইনজীবী আছে এবং সবাই বাণিজ্যিক আইনে বিশেষজ্ঞ। আপনি এই যুদ্ধে জিততে পারবেন না। আমি আমার জায়গা থেকে উঠে তার সামনে গিয়ে দাঁড়ালাম, যদিও সে আমার চেয়ে অনেক বেশি লম্বা ছিল। আমি এমন এক কণ্ঠে কথা বললাম যে আমি কখনোই ভুলব না, কারণ সেই কণ্ঠ আমার ভেতরের অনেক গভীর থেকে এসেছিল। হয়তো আমি আদালতের যুদ্ধে জিততে পারব না তারেক, কিন্তু আমি তার চেয়েও বড় কিছু জিতব। আমি আমার নিজের সম্মান ফিরে পাব। আমি আর চুপ থাকব না, আর যারা তোমাকে চেনে তারা সবাই জানবে তুমি আসলে কে। তার মুখ থমথমে হয়ে গেল। সে বলল, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমি বললাম, হুমকি দিচ্ছি না, তোমাকে সত্যটা বলছি। সে ঘর থেকে বেরিয়ে গেল এবং সজোরে দরজা বন্ধ করল। আমি আবার বিছানায় বসলাম এবং হাতের কাগজটার দিকে তাকালাম। ওটা সাধারণ কাগজের মতোই মনে হচ্ছিল, কিন্তু ওটাতেই আমার পুরো ভাগ্য লেখা ছিল। পরদিন আমি আবার আদিলের অফিসে গেলাম, তাকে কাগজটা দিলাম। সে খুব মনোযোগ দিয়ে ওটা পড়তে লাগল। সে যত বেশি পড়ছিল তার ভ্রু ততই কুঁচকে যাচ্ছিল। 10 মিনিট পর সে আমার দিকে তাকিয়ে বলল, সাফিয়া, এই চুক্তিতে অনেক ফাঁক আছে, এর আইনি ভাষা খুব দুর্বল, আর সবচেয়ে বড় কথা হল এখানে পরিষ্কারভাবে বলা নেই এটা কী ধরনের বিনিয়োগ। লাভের কোনো সময়সীমা নেই, যখন খুশি মূলধন ফেরত পাওয়ার কোনো অধিকার আপনার নেই। এটা এমন একজন লিখেছে যে জানে সে প্রতারণা করছে। আমি বললাম, এর মানে কি? সে বলল, এর মানে হল আমাদের সুযোগ আছে, কিন্তু আমাদের এর চেয়েও বেশি কিছু লাগবে। আমাদের প্রমাণ করতে হবে যে এখানে উল্লিখিত কোম্পানিটি ভুয়া অথবা তারেক আপনার টাকা অন্য কাজে ব্যবহার করেছে। আমি তদন্ত শুরু করছি। আমি তার অফিস থেকে বেরোলাম। আমার মনে এক ছোট আশার আলো জাগল, কিন্তু সেই আশাটা ছিল নড়বড়ে। পরের দিনগুলোতে হালার বাড়িতে জীবনটা নরকের মতো হয়ে গেল। তারেক আমার সাথে কথা বলা একদম বন্ধ করে দিল। সে আমার পাশ দিয়ে চলে যেত যেন আমি সেখানে নেই। হালা আমার চোখের দিকে তাকাতে ভয় পেত। সে খাবার এনে আমার ঘরের দরজায় রেখে যেত, কিন্তু ভেতরে আসত না। এমনকি ছোট বাচ্চারাও আমার সাথে অন্যরকম আচরণ শুরু করল, যেন আমি তাদের শত্রু হয়ে গেছি। এক বৃহস্পতিবার প্রথম মুখোমুখি হওয়ার 1 সপ্তাহ পর আমি আমার ঘরে বসেছিলাম যখন কলিং বেলের শব্দ শুনলাম। তারপর এক অপরিচিত মানুষের কণ্ঠ শুনলাম। আমি সাবধানে ঘর থেকে বের হলাম। দেখলাম কালো স্যুট পরা এক লোক দরজায় দাঁড়িয়ে তারেকের সাথে কথা বলছে। তার হাতে একটি চামড়ার ব্যাগ ছিল এবং তার মুখ ছিল খুব গম্ভীর। লোকটি বলল, আমি জনাব তারেকের আইনজীবী। আমি সাফিয়া বিবিকে আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছি। তারেক এক শীতল হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আসুন, তিনি এখানেই আছেন। আইনজীবী আমার কাছে আসলেন এবং তার ব্যাগ থেকে একটি কাগজ বের করলেন। তিনি যান্ত্রিক গলায় বললেন, সাফিয়া বিবি, এটি একটি আইনি নোটিশ। জনাব তারেকের অনুরোধে আপনাকে আগামী 30 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদি আপনি না যান তবে আপনাকে জোরপূর্বক বের করে দেবার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি কাঁপা কাঁপা হাতে কাগজটি নিলাম। তাতে সরকারি সিল, তারিখ আর ভয়ঙ্কর আইনি কথাবার্তা ছিল। আইনজীবী আরও বললেন, এছাড়াও জনাব তারেক আপনার বিরুদ্ধে মানহানি এবং তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার দায়ে মামলা করছেন। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে তার অনেক বড় আর্থিক ক্ষতি হয়েছে এবং তিনি 2 লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দাবি করছেন। আমার মনে হলো পৃথিবীটা আমার চারদিকে ঘুরছে। 2 লক্ষ পাউন্ড? কিভাবে? আমি যে কিছুই নিইনি, যার টাকা চুরি হয়েছে তার কাছেই সে ক্ষতিপূরণ চাচ্ছে। আইনজীবী বললেন, আপনার কি কিছু বলার আছে? আমি তারেকের দিকে তাকালাম। সে আইনজীবীর পেছনে জয়ীর বেশে দাঁড়িয়েছিল, যেন সে মাত্র একটা যুদ্ধে জিতেছে। আমি হালার দিকে তাকালাম। সে তার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল,
কিন্তু সে নড়ল না বা কিছুই বলল না। আমি আইনজীবীকে নিজের প্রত্যাশার চেয়েও শান্ত গলায় বললাম, আমি আমার আইনজীবীর মাধ্যমে জবাব দেব। আইনজীবী বললেন, ঠিক আছে, 3 সপ্তাহ পর আদালতে আপনার হাজিরার তারিখ, সব বিস্তারিত এই কাগজে আছে। এরপর তিনি ঘুরে চলে গেলেন। তারেক আইনজীবীকে বিদায় দিয়ে দরজা বন্ধ করল এবং আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে বলেছিলাম যে আপনি জিততে পারবেন না, এখন আপনাকে এর মাসুল দিতে হবে। আমি আমার ঘরে ফিরে আসলাম, দরজা বন্ধ করে বিছানায় বসলাম। আমি কাগজের দিকে তাকালাম। এই যুদ্ধ শুরু করার পর প্রথমবারের মতো আমি সত্যিকারের ভয় অনুভব করলাম। সেটা তারেক বা আদালতের ভয় ছিল না, বরং এই ভয় ছিল যে আমি কি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম যা শেষ পর্যন্ত আমাকে ধ্বংস করে দেবে। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা আমি আশা করিনি। সবাই ঘুমিয়েছিল। সময় প্রায় মধ্যরাত। আমি আমার ঘরের দরজায় হালকা টোকা শুনতে পেলাম। দরজা খুলে দেখলাম নওয়াল, আমার বড় নাতনি, দাঁড়িয়ে আছে। তার মুখ খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে নিচু স্বরে বলল, নানি, আমি কি ভেতরে আসতে পারি? আমি তার জন্যে দরজা খুলে দিলাম। সে ভেতরে ঢুকল এবং শান্তভাবে দরজা বন্ধ করল। সে আমার বিছানার প্রান্তে বসল। তার চোখে অনেক প্রশ্ন ছিল। সে বলল, নানি, আমি বুঝতে চাই আসলে কি হচ্ছে। আমি নওয়ালের পাশে বসলাম। তার তরুণ মুখ আর বড় বড় বাদামি চোখগুলো উত্তর খুঁজছিল। তার বয়স 15 বছর। এই বয়সেই মেয়েরা জগৎটাকে অন্যভাবে দেখতে শুরু করে। তারা ঠিক আর ভুলের পার্থক্য নিজেরা করতে শেখে, বড়রা কি বলছে তা দিয়ে নয়। আমি শান্ত গলায় বললাম, নওয়াল সোনামণি, বিষয়টা খুব জটিল। সে বলল, আমি ছোট নই নানি, আমি দেখছি কি হচ্ছে। আমি দেখছি বাবা তোমার ওপর চিৎকার করছে। আমি দেখছি মা সারাক্ষণ কাঁদছে। আমি দেখছি তুমি আমাদের সাথে আর খাচ্ছ না। আর আমি বাবাকে ফোনে আইনজীবী আর আদালতের কথা বলতে শুনেছি। আমি সত্যটা জানতে চাই। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। আমি তাকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম, সবটুকু না হলেও ততটুকু যা দিয়ে সে বুঝতে পারে। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। তুমি তোমার বাবা বা মাকে বলবে না যে আমরা কথা বলেছি। সে গুরুত্বের সাথে মাথা নাড়ল এবং বলল, আমি কথা দিচ্ছি। আমি তাকে সব কিছু বলতে শুরু করলাম। কিভাবে আমি আমার বাড়ি বিক্রি করলাম, কিভাবে তার বাবাকে বিনিয়োগের জন্য টাকা দিলাম, কিভাবে সে আমাকে কোনো তথ্য বা টাকা দিতে অস্বীকার করল এবং কিভাবে খাবারের টেবিলে সে আমাকে অপমান করল। নওয়াল নীরবে সব শুনল। আমি যত বলছিলাম তার মুখের ভাব ততই বদলাচ্ছিল। আমি তার চোখে বিস্ময়, তারপর দুঃখ এবং শেষে রাগের মতো কিছু একটা দেখতে পেলাম। আমি যখন বলা শেষ করলাম, নওয়াল অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর সে কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে বাবা তোমার সব টাকা নিয়ে নিয়েছে? আমি বললাম, আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। সে বলল, আর এই জন্যেই তুমি ব্যাংকে ফোন করেছিলে? আমি বললাম, হ্যাঁ, আমাকে কিছু একটা করতেই হতো। নওয়াল তার চোখের জল মুছল এবং বলল, আমি দুঃখিত নানি, আমি দুঃখিত যে সেই রাতে আমি হেসেছিলাম। আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওটা শুধু একটা মজা ছিল। আমি তাকে থামিয়ে বললাম, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই সোনামণি, তুমি তখন ছোট ছিলে এবং বড়দের অনুকরণ করছিলে। সে বলল, না, আমি ছোট নই, আমার বোঝা উচিত ছিল, তোমাকে রক্ষা করা উচিত ছিল। তারপর সে কিছুক্ষণ চুপ থেকে বলল, নানি, আমি এমন কিছু জানি যা হয়তো তোমাকে সাহায্য করতে পারে। আমি আগ্রহের সাথে তার দিকে তাকালাম। কি বলতে চাইছ তুমি? সে ইতস্তত করে বলল, বাড়িতে বাবার একটা ছোট অফিস আছে, স্টোররুমের পাশের বন্ধ ঘরটায়। বাবা ছাড়া সেখানে কেউ ঢোকে না, কিন্তু মাঝে মাঝে বাবা যখন কাজে থাকে আমি মাকে ফোনে বলতে শুনি যে বাবা সেখানে অনেক কিছু লুকিয়ে রাখে। আর 2 সপ্তাহ আগে আমি তাকে সেই ঘর থেকে বের হতে দেখেছিলাম। তার হাতে অনেক কাগজ ভর্তি একটা ব্যাগ ছিল এবং সে বারান্দায় সেগুলো পুড়িয়ে দিচ্ছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। কাগজ পোড়াচ্ছিল? নওয়াল বলল, হ্যাঁ, আমি নিজে দেখেছি। সে প্রথমে ওগুলো ছিঁড়ছিল এবং তারপর একটা পুরনো ধাতব পাত্রে পোড়াচ্ছিল। যখন সে দেখল আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার উপর চিৎকার করল এবং কাছে আসতে নিষেধ করল। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ছিল, এমন তথ্য যা সব কিছু বদলে দিতে পারে। আমি তাকে জিজ্ঞেস করলাম, নওয়াল, তুমি কি জানো সেই ঘরের চাবি সে কোথায় রাখে? সে দ্বিধা করল এবং বলল, আমার মনে হয় সে তার শোবার ঘরের ড্রয়ারে চাবি রাখে, কিন্তু নানি, তুমি তার ঘরে ঢুকতে পারবে না যদি সে টের পায়। আমি বললাম, আমি জানি, কিন্তু হয়তো আমি কোনো উপায় খুঁজে পাব। তারপর আমি মমতা নিয়ে তার দিকে তাকালাম এবং বললাম, তোমাকে অনেক ধন্যবাদ সোনামণি,
ধন্যবাদ যে তুমি এসে আমার সাথে কথা বলেছ। নওয়াল আমাকে জড়িয়ে ধরল এবং ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি নানি, এবং সবকিছুর জন্য আমি দুঃখিত। নওয়াল শান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি বসে ভাবতে লাগলাম, যদি তারেক কাগজ পুড়িয়ে থাকে, তার মানে সে কিছু লুকাচ্ছে। তার মানে এমন কোনো প্রমাণ ছিল যা সে নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু হয়তো সে সবকিছু পোড়ায়নি, হয়তো সেই বন্ধ ঘরে এখনও কিছু কাগজ রয়ে গেছে। পরদিন শুক্রবার, তারেক আর হালা তার এক মামাতো ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। তারা বাচ্চাদেরও সাথে নিয়ে যাচ্ছিল। তারা অন্তত 4-5 ঘন্টা বাইরে থাকত। এটাই ছিল আমার একমাত্র সুযোগ। সন্ধ্যা হলে তারা তৈরি হতে শুরু করল। হালা সুন্দর একটা পোশাক পরল, তারেক তার স্যুট পরল। বাচ্চারা খুব উত্তেজিত ছিল। আমি যাব কিনা তা কেউ জিজ্ঞেস করল না। তারা জানত উত্তরটা কি হবে। বের হওয়ার আগে তারেক আমার ঘরের সামনে দাঁড়িয়ে শীতল গলায় বলল, আমরা বাইরে যাচ্ছি, কোনো বোকামি করার কথা ভাববেন না। আমি তার দিকে না তাকিয়েই মাথা নাড়লাম। আমি দরজার তালা লাগানোর শব্দ শুনলাম, করিডোরে তাদের চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনলাম, লিফটের শব্দ শুনলাম। তারপর চারদিকে পূর্ণ নিস্তব্ধতা নেমে আসলো। তারা সত্যিই চলে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমি 10 মিনিট অপেক্ষা করলাম। তারপর সাবধানে ঘর থেকে বেরোলাম। বাড়িটা পুরো ফাঁকা ছিল, শুধু জানলা দিয়ে আসা রাস্তার আলোয় অন্ধকারের মধ্যে একটু দেখা যাচ্ছিল। আমি তারেক আর হালার ঘরে গেলাম। ধীরে ধীরে দরজা খুললাম। আমার বুক ধকধক করছিল, আমার 2 হাত কাঁপছিল। আমি ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের উপরে একটা ছোট ল্যাম্প জ্বালালাম। ঘরটা গোছানো ছিল, বিশাল বিছানা, আলমারি আর এক কোনায় ছোট একটা টেবিল। আমি সাবধানে টেবিলের প্রথম ড্রয়ারটা খুললাম। ওটা সাধারণ কাগজে ভর্তি ছিল, বিদ্যুৎ বিল, পানির বিল, কেনাকাটার রসিদ। দ্বিতীয় ড্রয়ারটা খুলতেই 4টে ছোট চাবি একটা ধাতব রিংয়ে লাগানো অবস্থায় পেলাম। আমি চাবিগুলো নিলাম এবং দ্রুত ঘর থেকে বেরোলাম। আমি করিডোরের শেষে সেই বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি চাবিগুলো পরীক্ষা করতে শুরু করলাম। প্রথমটা তালার ভেতরে ঢুকল না, দ্বিতীয়টা ঢুকল কিন্তু ঘুরল না, তৃতীয়টাও কাজ করল না। চতুর্থ চাবিটা যখন ঢুকালাম তখন তালা খোলার শব্দ পেলাম। আমি ধীরে ধীরে দরজাটা ধাক্কা দিলাম। আমি সেই অন্ধকার ছোট ঘরে ঢুকলাম। একটা অদ্ভুত গন্ধ আসলো, পুরনো কাগজ আর ধুলার গন্ধ। আমি লাইটের সুইচ খুঁজলাম এবং আলো জ্বালালাম। ঘরটা ছোট ছিল, তাতে একটা পুরনো টেবিল, চেয়ার আর ফাইলে ভরা অনেকগুলো টাক আর বক্স ছিল। আমি খুঁজতে শুরু করলাম। একটা একটা করে ফাইল খুললাম, অনেক কাগজ পেলাম, চুক্তিপত্র, বিল, ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু এর বেশিরভাগই আমি যা খুঁজছিলাম তা ছিল না। তারপর আমি নিচের তাকের একটা কার্ডবোর্ডের বক্স খুললাম। সেখানে আমি ওটা পেলাম, একটা ছোট কালো ডায়েরি, পুরনো হিসেবের খাতার মতো। আমি ওটা খুললাম, দেখলাম তারেকের হাতে লেখা অনেকগুলো পাতা, অঙ্ক, নাম, তারিখ। আর একটা পাতায় আমি আমার নাম দেখলাম, সাফিয়া, 15,000 পাউন্ড, গ্রহণের তারিখ। আর তার পাশে লাল কলমে লেখা একটি শব্দ, পুনরুদ্ধারকৃত, রিকাভার্ড। আমার শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। পুনরুদ্ধারকৃত? এর মানে কি? আমি পাতা উল্টাতে থাকলাম। আরও অনেক নাম দেখলাম, আরও অনেক মানুষ, আরও অনেক অঙ্ক। সবার নামের পাশেই একই শব্দ লেখা, পুনরুদ্ধারকৃত, পুনরুদ্ধারকৃত, পুনরুদ্ধারকৃত। আমি ডায়েরিটা নিলাম, আরও কিছু কাগজ নিলাম যা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, যেগুলোতে সিল আর সই ছিল। আমি সব কিছু একটা প্লাস্টিকের ব্যাগে ভরলাম, যা ওই ঘরেই ছিল। আলো নিভিয়ে আমি দরজা বন্ধ করলাম। চাবিগুলো আবার তারেকের শোবার ঘরের ড্রয়ারে রেখে নিজের ঘরে ফিরে আসলাম। বিছানায় বসে আমি আবার ডায়েরিটা খুললাম। আমি বোঝার চেষ্টা করলাম। সেখানে অন্তত 10 জন মানুষের নাম ছিল। প্রত্যেকে তারেককে অনেক বড় অঙ্কের টাকা দিয়েছিল, 50,000 থেকে 2 লাখ পাউন্ড পর্যন্ত। আর সবার পাশেই লেখা ছিল পুনরুদ্ধারকৃত। এর মানে কি সে তাদের টাকা নিয়ে নিজের পকেটে ভরেছিল? এটা কি প্রতারণার প্রমাণ? আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু আমি জানতাম এটা খুব গুরুত্বপূর্ণ কিছু, এমন কিছু যা আদিলের দেখা উচিত। আমি ডায়েরি আর কাগজগুলো আমার পুরনো ব্যাগে বিছানার নিচে লুকিয়ে রাখলাম এবং তাদের ফেরার অপেক্ষা করতে লাগলাম। রাত 11টায় তারা ফিরল। আমি তাদের কণ্ঠস্বর, হাসি আর বাচ্চাদের বিয়ের গল্প শুনতে পেলাম। কেউ আমার দরজায় টোকা দিল না, কেউ আমার কথা জিজ্ঞেস করল না। তারা ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি জেগে রইলাম। আমার কাছে এমন এক গোপন তথ্য ছিল যা সব কিছু বদলে দিতে পারত। পরদিন শনিবার সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠলাম। আমি সেই ডায়েরি আর কাগজ লুকানো ব্যাগটি নিয়ে কারো ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বের হলাম। আকাশ ছিল মেঘলা। বছরের এই সময়ে বাতাসটা ছিল অস্বাভাবিক শীতল।
আমি রাস্তায় একটা ট্যাক্সি থামালাম এবং চালককে বললাম গার্ডেন সিটি। সকাল 9টায় আমি আদিলের অফিসে পৌঁছলাম। দালানটা খুব শান্ত ছিল, খুব একটা মানুষ ছিল না। আমি দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। আমার বুক ধকধক করছিল, পরিশ্রমের কারণে নয়, বরং উত্তেজনায়। আমি সজোরে তার দরজায় টোকা দিলাম। সে দরজা খুলল এবং আমার বিচলিত মুখ দেখে চিন্তিত হয়ে বলল, সাফিয়া, কি হয়েছে? আমি দ্রুত ভেতরে ঢুকলাম এবং সে আমার পেছনে দরজা বন্ধ করল। আমি তার টেবিলের সামনের চেয়ারে বসলাম এবং ব্যাগ থেকে সেই কালো ডায়েরি আর কাগজগুলো তার সামনে রাখলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তারেকের বাড়ির একটা বন্ধ ঘরে আমি এটা পেয়েছি। আদিল ডায়েরিটা নিল এবং ধীরে ধীরে পাতা উল্টাতে শুরু করল। প্রতিটি পাতায় তার চোখ বড় হয়ে যাচ্ছিল। সে নামগুলো, অঙ্কগুলো আর মন্তব্যগুলো পড়ল। তারপর সে অন্য কাগজগুলো নিয়ে একটা একটা করে পরীক্ষা করতে লাগল। সে পুরো 5 মিনিট চুপ করে থাকল, কিছুই বলল না, শুধু পড়ছিল আর একটা কাগজে নোট নিচ্ছিল। অবশেষে সে আমার দিকে তাকালো। তার মুখ খুব গম্ভীর। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, সাফিয়া, এটা সোনা, এটা এক অকাট্য প্রমাণ। আমি উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলাম, এর মানে কি? সে বলল, এই ডায়েরি প্রমাণ করে যে তারেক একটি পরিকল্পিত প্রতারণা চক্র চালাচ্ছিল। সে বিভিন্ন মানুষের কাছ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অনেক বড় অঙ্কের টাকা নিত এবং তারপর সেগুলো নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করত। পুনরুদ্ধারকৃত কথাটার মানে হল সে টাকাগুলো নিজের জন্য উদ্ধার করেছে, কথামতো বিনিয়োগ করেনি। আর এই কাগজগুলো হল ভুয়া চুক্তিপত্র, সব একই কোম্পানির সাথে, যা সে অস্তিত্বশীল বলে দাবি করেছিল। কিন্তু আমি খোঁজ নিয়েছি, এই কোম্পানিটি বাণিজ্যিকভাবে কোথাও নিবন্ধিত নয়। আমি একাধারে জয় আর দুঃখের মিশেল অনুভব করলাম। জয়, কারণ আমি ঠিক ছিলাম। দুঃখ, কারণ এর মানে হল তারেক, আমার মেয়ের জামাই, আমার নাতিনাতনিদের বাবা, একজন সত্যিকারের প্রতারক ছিল। আমি বললাম, এখন আমরা কি করব? আদিল বলল, এখন আমাদের দ্রুত কাজ করতে হবে। আমি এই প্রমাণগুলো প্রসিকিউশনের কাছে জমা দেব। আমি তারেকের বিরুদ্ধে জালিয়াতি আর প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা করার আবেদন করব এবং আমি তার সব অ্যাকাউন্ট আর সম্পত্তি ফ্রিজ করার আবেদন করব, যেন সে পালাতে বা টাকা সরিয়ে ফেলতে না পারে। আমি ভয় নিয়ে বললাম, কিন্তু এতে তো হালা আর বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আদিল দৃঢ়ভাবে আমার দিকে তাকালো এবং বলল, সাফিয়া, আমি জানি এটা খুব কঠিন পরিস্থিতি, কিন্তু এই লোকটা আপনার থেকে এবং আরও অনেকের থেকে চুরি করেছে। যদি আমরা তাকে এখন না থামাই, তবে সে অন্যদের সাথেও একই কাজ করে যাবে। আর হালা আর বাচ্চাদের কথা যদি বলি, তারা নির্দোষ, আইন তাদের স্পর্শ করবে না, শুধু তারেককেই এর মাসুল দিতে হবে। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং বললাম, ঠিক আছে, যা করা উচিত তাই করুন। দুপুরে আমি বাড়ি ফিরলাম। আমি শান্তভাবে ভেতরে ঢুকলাম। সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। কেউ আমার দিকে তাকালো না, কেউ জিজ্ঞেস করল না আমি কোথায় ছিলাম। আমি সরাসরি আমার ঘরে গেলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। 3 দিন অদ্ভুত শান্তিতে কাটল। তারেক বাইরে যেত আর ফিরে আসত, ফোনে অনেক কথা বলতো, কিন্তু আমাকে কিছুই বলল না। হালা বাচ্চাদের আর সংসার নিয়ে ব্যস্ত ছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমি জানতাম এক ঝড় আসছে। বুধবার সকাল 8টায় আমি কলিং বেলের এক নাছোড়বন্ধা শব্দ শুনতে পেলাম। তারপর সজোরে দরজায় টোকা দেওয়ার শব্দ। আমি হালার চিৎকার শুনলাম, কে ওখানে? তারপর দরজা খোলার শব্দ আর কয়েকজন মানুষের যান্ত্রিক গম্ভীর গলার আওয়াজ শুনলাম। আমি দ্রুত ঘর থেকে বেরোলাম। দেখলাম 3 জন লোক আনুষ্ঠানিক পোশাক পরে দাঁড়িয়ে আছে। একজনের হাতে অনেক কাগজ ছিল। তারা প্রসিকিউশন থেকে এসেছিল। একজন উচ্চস্বরে বলল, আমরা জনাব তারেক সামিরের খোঁজ করছি, তিনি কোথায়? তারেক তার ঘর থেকে ঘুমু ঘুমু বিভ্রান্ত মুখ নিয়ে বের হল। সে বলল, আমিই তারেক, কি হয়েছে? লোকটি বলল, আপনি তারেক সামির? তারেক বিরক্তির সাথে বলল, হ্যাঁ আমি, সমস্যা কি? লোকটি একটি কাগজ বের করে বলল, আমাদের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাকে গ্রেফতারের আদেশ আছে। আপনার বিরুদ্ধে জালিয়াতি আর প্রতারণার অভিযোগে তদন্ত হবে। আমাদের কাছে বাড়ি তল্লাশির আদেশও আছে। তারেক নিজের জায়গায় জমে গেল। তার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি জালিয়াতি? কে বলেছে এসব? লোকটি আমার দিকে তাকালো, তারপর কাগজের দিকে তাকিয়ে বলল, সাফিয়া বিবির পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং প্রাথমিক তদন্তের পর আপনার বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তারেক ঘৃণা আর রাগে ভরা মুখ নিয়ে আমার দিকে ফিরল। সে চিৎকার করে বলল, আপনি এটা করেছেন। আমি নড়লাম না, কিছুই বললাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। একজন পুলিশ সদস্য বললেন, দয়া করে আমাদের সহযোগিতা করুন, আপনাকে তদন্তের জন্য আমাদের সাথে আসতে হবে। তারেক চিৎকার করল, আমি কোথাও যাব না, এসব মিথ্যে, আমি কিছুই করিনি।
হালা উচ্চস্বরে কাঁদতে শুরু করল। বাচ্চারা ঘর থেকে বের হয়ে ভয়ে এই দৃশ্য দেখতে লাগল। তারা কিছুই বুঝতে পারছিল না। হালা বলল, কি হচ্ছে? কেন আপনারা ওকে নিয়ে যাচ্ছেন? লোকটি ধৈর্য ধরে বলল, মা, এটি একটি আইনি প্রক্রিয়া। আপনার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তার তদন্ত হবে, এবং যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তবে ফিরে আসবেন। তারেক পালানোর চেষ্টা করল। সে একজনকে ধাক্কা দিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু অন্য 2 সদস্য তাকে দ্রুত ধরে ফেললেন। তারা তার 2 হাত শক্ত করে ধরলেন। তারেক চিৎকার করল, আমাকে ছাড়ুন, আমি কিছুই করিনি। একজন সদস্য দৃঢ়ভাবে বললেন, সহযোগিতা না করলে আমরা শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। তারেক বাধা দেওয়া বন্ধ করল। সে সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। তার শরীর রাগ আর ভয়ে কাঁপছিল। সে আবার আমার দিকে তাকাল এবং বরফের মতো শীতল গলায় বলল, আমি আপনাকে কখনোই ক্ষমা করব না সাফিয়া, কখনোই না। আমি শান্ত কিন্তু পরিষ্কার গলায় বললাম, আমি তোমার কাছে ক্ষমা চাইনি তারেক, আমি আমার অধিকার চেয়েছিলাম। অন্য লোকগুলো বাড়ি তল্লাশি করতে শুরু করল। তারা সেই বন্ধ ঘরে ঢুকল এবং আরও অনেক কিছু পেল, ফাইল, কাগজ, এমনকি একটা পুরনো কম্পিউটার। তারা সব কিছু বড় ব্যাগে ভরছিল, তালিকা তৈরি করছিল আর কাগজে সই করছিল। তারা তারেককে সাথে নিয়ে গেল। তার হাতে তখন হাতকড়া লাগানো ছিল, মাথা নিচু ছিল। সে আর চিৎকার করছিল না। দরজা দিয়ে বের হওয়ার সময় সে হালার দিকে এক মুহূর্তের জন্য তাকাল। আমি তার চোখে এমন কিছু দেখলাম যা আগে দেখিনি। ওটা অনুশোচনার মতো মনে হচ্ছিল, অথবা হয়তো অজানা ভবিষ্যতের ভয়। তাদের যাওয়ার পর দরজা বন্ধ হল। বাড়ির ওপর এক ভারী নিস্তব্ধতা নেমে আসল। হালা মেঝেতে বসে কাঁদছিল। বাচ্চারা তাকে ঘিরে ধরল, তারাও কাঁদছিল। নওয়াল জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল, যেখানে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে কাঁদছিল না, তার মুখ ছিল অভিব্যক্তিহীন। আমি হালার কাছে গেলাম, তাকে স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু সে হিংস্রভাবে আমাকে সরিয়ে দিল। সে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকো, দূরে থাকো, তুমি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছ, তুমি আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছ। আমি কাপা কাপা গলায় বললাম, হালা, আমি শুধু। সে চিৎকার করে বলল, আমি জানি তুমি কি করেছ, আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছিলে। আমরা যে একটা পরিবার তা তোমার মনে পড়েনি? তোমার নাতনি নাতনিরা যে বাবা ছাড়া বড় হবে তা তোমার মাথায় আসেনি? তুমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলে। আমার চোখের জল গড়িয়ে পড়ল। আমি বললাম, ওটা প্রতিশোধ ছিল না হালা, ওটা ছিল ন্যায় বিচার। তারেক আমার থেকে চুরি করেছে, আরও অনেকের থেকে চুরি করেছে, তাকে এর মাসুল দিতেই হতো। সে তিক্ততার সাথে বলল, আর এর মূল্য কি? আমার বাচ্চারা, আমার জীবন, আমাদের সম্মান, 15,000 পাউন্ডের জন্য কি এসব প্রাপ্য ছিল? আমি কি বলবো খুঁজে পেলাম না। আমি সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে আর নাতি নাতনিদের দিকে তাকালাম। তারা সবাই আমার দিকে ব্যথা আর রাগে ভরা চোখে তাকিয়েছিল। সেই মুহূর্তে আমার মনে হলো, আমি হয়তো যা পেয়েছি তার চেয়ে বেশি কিছু হারিয়েছি। আমি ধীরে ধীরে আমার ঘরে গেলাম, দরজা বন্ধ করে বিছানার প্রান্তে বসলাম। দরজার ওপাশ থেকে হালা আর বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে আসছিল। প্রতিটি কান্নার শব্দ আমার বুকে ছুরির মতো বিঁধছিল। আমি নিজেকে প্রথমবারের মতো প্রশ্ন করলাম, আমি কি ঠিক করেছি? এটাই কি সঠিক পথ ছিল? কিন্তু একই সাথে আমার প্রতিটি অপমানের মুহূর্ত মনে পড়ল, প্রতিটি কঠোর শব্দ, প্রতিটি অবজ্ঞার চাহনি। আমার সেই ডিনার টেবিলের রাতের কথা মনে পড়ল, যখন সবাই হাসছিল এবং কেউ আমাকে রক্ষা করেনি। আমার মনে পড়ল কিভাবে তারেক আমার টাকার কথা বলতে অস্বীকার করেছিল, কিভাবে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবার হুমকি দিয়েছিল, কিভাবে সে আইনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করতে চেয়েছিল। আমি সারা দিন আমার ঘরেই রইলাম, কিছু খাইনি, পানও করিনি, শুধু সেখানে বসে চিন্তা করেছি। সন্ধ্যায় আমি সদর দরজা খোলা আর বন্ধ হওয়ার শব্দ পেলাম, কিছু অপরিচিত কণ্ঠস্বর শুনলাম। আমি সাবধানে বের হলাম। দেখলাম এলাকার মানুষ ভেতরে আসছে, প্রতিবেশী, আত্মীয়, সবাই সমবেদনা জানাতে আসছে, যেন কেউ মারা গেছে। তারা হালাকে শান্ত করার চেষ্টা করছিল, বিস্তারিত জানতে চাচ্ছিল আর নিজেদের মধ্যে ফিসফিস করছিল। একজন প্রতিবেশী, আনাইয়া নামের 50 ঊর্ধ্ব এক নারী, আমাকে দেখলেন। তিনি আমার দিকে এক অদ্ভুত নজরে তাকালেন, কৌতূহল আর ঘৃণার মিশ্রণে। তিনি আমার কাছে আসলেন এবং নিচু স্বরে কিন্তু সবার শোনার মতো করে বললেন, আপনি কি আসলেই আপনার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন? তাকে জেলে পাঠিয়েছেন? আমি শান্তভাবে বললাম, আমি তাই করেছি যা করা উচিত ছিল। সে বিদ্রূপ করে বলল, যা করা উচিত ছিল তা হলো পরিবারকে রক্ষা করা, ধ্বংস নয়।
আপনার অসহায় মেয়েটির দিকে তাকান, বাচ্চাদের দিকে তাকান। আপনি যা করেছেন তার জন্য কি আপনি গর্বিত? আমার ভেতরের রাগ জ্বলে উঠল। আমি একটু জোরেই বললাম, তারেক আমার যা ছিল সব চুরি করেছে। সে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার টাকা নিয়েছে। সে সবার সামনে আমাকে অপমান করেছে এবং ভিখারির মতো ব্যবহার করেছে। তাকে মাসুল দিতেই হতো। আনাইয়া বলল, কিন্তু এভাবে নয়। আপনি চাইলে পারিবারিকভাবে বিষয়টি মিটিয়ে নিতে পারতেন, এভাবে আইন আর মানুষের সামনে তাকে বেইজ্জত না করে। আমি তিক্ততার সাথে বললাম, আমি পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এই মুহূর্তে হালা তার জায়গা থেকে উঠে দাঁড়াল। সে রাগে ভরা মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসল। সে উচ্চস্বরে বলল, যথেষ্ট হয়েছে। আমি চাই আপনি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। বললাম, হালা? সে বলল, আমার নাম নেবেন না। আমি আপনার কণ্ঠ শুনতে চাই না। আমি চাই আপনি আপনার ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যান। আমি আর কখনোই আপনার মুখ দেখতে চাই না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি কোথায় যাব হালা? আমার তো কোনো জায়গা নেই। সে শীতলভাবে বলল, আমাদের জীবন ধ্বংস করার আগে আপনার এটা ভাবা উচিত ছিল। আপনার ওই বুড়ো আইনজীবীর কাছে যান, রাস্তায় যান, আমার কিছু যায় আসে না। কিন্তু আপনি আজ রাতে এই বাড়িতে আর থাকবেন না। কিছু প্রতিবেশী বাধা দেওয়ার চেষ্টা করলেন। তারা বললেন, হালা, শান্ত হও, তাড়াহুড়ো করো না। কিন্তু হালা কারো কথা শুনল না। সে ঘৃণায় ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল। সে বলল, আপনার কাছে আধা ঘন্টা সময় আছে। আপনার ব্যাগ গুছিয়ে বের হয়ে যান। আমি আমার ঘরে ফিরে আসলাম। আমার হৃদয় হাজার টুকরো হয়ে গিয়েছিল। আমি আমার পুরনো ব্যাগটা খুললাম। আমার অল্প কিছু কাপড় আর সাধারণ জিনিসপত্র তাতে ভরতে শুরু করলাম। আমি কাঁপছিলাম, শীতের কারণে নয়, বরং শখ আর কষ্টে। আমার মেয়ে, যাকে আমি বড় করেছি আর যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছি, সে আমাকে রাস্তায় বের করে দিচ্ছিল। আমি যখন ব্যাগ গুছাচ্ছিলাম, তখন কেউ একজন আমার দরজায় হালকা টোকা দিল। দরজা খুলে দেখলাম নাওয়াল দাঁড়িয়ে আছে। কান্নায় তার চোখ লাল হয়ে গেছে। সে ভাঙা গলায় বলল, নানি, আমি দুঃখিত, আমি খুব দুঃখিত। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং বললাম, ক্ষমা চেও না সোনামণি, তুমি কোনো কিছুর জন্য দায়ী নও। সে বলল, কিন্তু মা তোমাকে বের করে দিচ্ছে, তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি একটা জায়গা খুঁজে নেব, আমার জন্য চিন্তা করো না। নাওয়াল কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভালোবাসি নানি, এবং আমি জানি তুমি যা করেছ তা সঠিক ছিল, বাবা ভুল ছিল। আমি তাকে আবার জড়িয়ে ধরলাম এবং তাকে তার ঘরে যেতে বললাম। আমি ব্যাগ গোছানো শেষ করলাম, ব্যাগটা নিয়ে ঘর থেকে বের হলাম। সবাই তখনও ড্রয়িং রুমে ছিল। আমাকে দেখে তারা কথা বলা বন্ধ করে দিল। আমি আমার ব্যাগ নিয়ে দরজার দিকে হাঁটলাম। আমি কারো দিকে তাকালাম না। দরজার কাছে এসে এক মুহূর্ত থামলাম। আমি ফিরে তাকিয়ে শান্ত গলায় বললাম, একদিন তোমরা বুঝবে কেন আমি এটা করেছি, এবং আশা করি তোমরা আমাকে ক্ষমা করবে। হালা শীতলভাবে বলল, আমি কখনোই করব না। আমি বাড়ি থেকে বের হলাম, নিজের পেছনে দরজা বন্ধ করলাম এবং অন্ধকার করিডরে দাঁড়ালাম। আমি ৬২ বছর বয়সী এক নারী, যার কোনো বাড়ি নেই, পরিবার নেই, যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার ভারী ব্যাগটি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঠান্ডা রাস্তায় এসে দাঁড়ালাম। এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকালাম। তারপর ফোন বের করে আদিলকে কল করলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর সে ফোন ধরল এবং বিচলিত গলায় বলল, সাফিয়া, কি হয়েছে? আমি ক্লান্ত স্বরে বললাম, আদিল সাহেব, আমি কি আপনার অফিসে আসতে পারি? আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, অবশ্যই, এখনই চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি একটি ট্যাক্সি থামালাম এবং চালককে ঠিকানা দিলাম। গাড়িটি যখন কায়রোর রাতের রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি জানলা দিয়ে তাকালাম। দেখলাম আলোকিত ঘরবাড়ি, পরিবারগুলো একসাথে বসে আছে, মানুষ হাসাহাসি করছে। আমি এমন এক একাকিত্ব অনুভব করলাম যা আগে কখনোই করিনি। আদিলের অফিসে পৌঁছলে সে দরজায় আমার জন্য অপেক্ষা করছিল। আমার ক্লান্ত মুখ আর ছোট ব্যাগটি দেখে সে কোনো কথা না বলেই সবকিছু বুঝে নিল। সে মমতা নিয়ে বলল, আসুন, ভেতরে আসুন। আমি অফিসে ঢুকে চেয়ারে বসলাম এবং অবশেষে এতদিন পর ডুকরে কেঁদে উঠলাম। আমি কাঁদলাম সব অপমান, লাঞ্ছনা আর বিশ্বাসের অমর্যাদার জন্য। আমি কাঁদলাম আমার সেই মেয়ের জন্য যাকে আমি হারিয়েছি, আমার সেই জীবনের জন্য যা তছনছ হয়ে গেছে, এবং নিজের জন্য যে কিনা এখন আর জানে না সে আসলে কে। আদিল শান্তভাবে বলল,
সাফিয়া, আমি জানি এখন সবকিছু খুব কঠিন, কিন্তু আপনি যা করেছেন তা সঠিক ছিল। তারেক একজন অপরাধী ছিল এবং তাকে থামানো খুব জরুরি ছিল। আমি কান্নার মাঝে বললাম, কিন্তু আমি তো আমার মেয়েকে হারালাম, নাতি নাতনিদের হারালাম, সব কিছুই তো হারালাম। সে বলল, আপনি এমন কিছু মানুষকে হারিয়েছেন যারা আপনাকে মূল্যায়ন করেনি, কিন্তু আপনি তার চেয়েও বড় কিছু অর্জন করেছেন। আপনি আপনার মর্যাদা ফিরে পেয়েছেন। আমি তার দিকে তাকালাম, জানি না আমি তাকে বিশ্বাস করতে পারছি কিনা। সেই রাতে আমি আদিলের অফিসের একটা পুরনো সোফায় একটা পুরনো কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলাম। এমন এক জায়গা যা আমার ঘর নয়, আর মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরদিন সকালে আদিলের ফোনের শব্দে আমার ঘুম ভাঙল। শুনলাম সে গম্ভীর গলায় বলছে, হ্যাঁ, বুঝতে পেরেছি, আমরা সেখানে থাকব। সে ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, প্রসিকিউশন থেকে ফোন এসেছিল। তারা চায় আপনি তারেকের বিরুদ্ধে পূর্ণ সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হন। 2 সপ্তাহের মধ্যেই বিচার শুরু হবে। আমার মনে আবার ভয়ে জেকে বসল। বিচার? আমি আদালতের কাঠগড়ায় দাঁড়াব, বিচারক আর আইনজীবীদের সামনে, খোদ তারেকের সামনে দাঁড়িয়ে সবকিছু বলবো। এরপর কি হবে? যদি আমি মামলা হেরে যাই, যদি তারেকই ঠিক প্রমাণিত হয় আর আমি শুধু এক প্রতিহিংসাপরায়ণ বুড়ি হিসাবে পরিচিত হই? আদিল যেন আমার মনের কথা পড়তে পারল। সে বলল, ভয় পাবেন না, আমাদের প্রমাণ খুব শক্তিশালী। আপনি যে ডায়েরিটা পেয়েছেন সেই কাগজপত্র এবং মামলার কথা শোনার পর অন্যান্য ভুক্তভোগীরাও সাক্ষ্য দিতে এগিয়ে আসছে। সবকিছুই প্রমাণ করে যে তারেক দোষী। আমরাই জিতব। কিন্তু আদালতের জয় নিয়ে আমি চিন্তিত ছিলাম না। আমি চিন্তিত ছিলাম এটা নিয়ে যে আমি আসলে এখন কে। আমি মা ছিলাম, নানি ছিলাম, একটা পরিবারের অংশ ছিলাম। এখন আমি এক নিঃসঙ্গ নারী, যার কোনো ঘর নেই, যে এমন এক যুদ্ধে লড়াই করছে যার বিনিময়ে এতটা কষ্ট কিনা আমি জানি না। সপ্তাহগুলো খুব ধীরগতিতে কাটছিল। আদিল আমার জন্য একটা পুরনো এলাকায় একটা ছোট ঘর ভাড়া করে দিয়েছিল। সরু বিছানা আর জনাকীর্ণ রাস্তার দিকে মুখ করা একটা জানলাসহ খুব সাধারণ এক ঘর। প্রতিদিন সকালে হকারদের ডাক আর ট্যাক্সির হর্নের শব্দে আমার ঘুম ভাঙত। আমি নিজের জন্য 1 কাপ চা বানিয়ে জানলার ধারে বসে ভাবতাম কিভাবে আমার জীবনটা ওলটপালট হয়ে গেল। এর মধ্যে আদিল বিচারের প্রস্তুতি নিচ্ছিল, প্রমাণ জোগাড় করছিল আর সাক্ষীদের সাথে কথা বলছিল। অন্য এক ভুক্তভোগী নাবিল আমাকে ফোন করেছিল। সে বলল তারেক তার কাছ থেকে 2 বছর আগে একই কথা বলে 1 লাখ পাউন্ড নিয়েছিল এবং তারপর আর তার দেখা মেলেনি। নাবিল ফোনে কাঁদছিল আর বলছিল যে ওই টাকাগুলোই তার জীবনের সব সঞ্চয় ছিল। আমার মনে হলো আমি একা নই, আমার মতো আরও অনেকেই কষ্ট পেয়েছে। বিচারের দিন আসলো। আমি একটা সাধারণ নীল রঙের জামা আর সাদা ওড়না পরলাম এবং আদিলের সাথে আদালতে গেলাম। দালানটি বিশাল আর গাম্ভীর্যপূর্ণ ছিল, লম্বা করিডোর আর বড় বড় কাঠের দরজা। আমরা এজলাসে ঢুকলাম। ঘরটি মানুষে ঠাসা ছিল। আইনজীবী, সাক্ষী আর কৌতূহলী মানুষজন এসেছিল এই মামলাটি দেখতে, যা এখন এলাকার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বাদীর আসনে বসলাম। অন্যদিকে তাকিয়ে দেখলাম তারেক তার আইনজীবীর পাশে বসে আছে। সে একটা গাঢ় রঙের স্যুট পরেছিল, তার মুখ ফ্যাকাশে আর চোখগুলো কোটরাগত। সে এক মুহূর্তের জন্যে আমার দিকে তাকাল। তার চাহনিতে শুধু রাগ ছিল না, বরং আত্মসমর্পণের মতো কিছু একটা ছিল। বিচারক ভেতরে আসলেন। তিনি ষাটোর্ধ্ব এক ব্যক্তি, সাদা চুল আর চোখে চশমা। তিনি তার উঁচু আসনে বসলেন এবং হাতুড়ি দিয়ে শব্দ করে অধিবেশন শুরু করলেন। প্রথমে তারেকের আইনজীবী তার বক্তব্য পেশ করলেন। তিনি বললেন তারেক একজন সম্মানিত ব্যবসায়ী। বিনিয়োগগুলো আসল ছিল, কিন্তু বাজারের পরিস্থিতির কারণে সেগুলো ব্যর্থ হয়েছে। জালিয়াতির অভিযোগকে তিনি বড় অন্যায় বলে অভিহিত করলেন। তারা খুব আত্মবিশ্বাসের সাথে জটিল আইনি শব্দ ব্যবহার করে কথা বলছিলেন এবং তারেককে একজন ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করছিলেন। এরপর আদিলের পালা আসলো। সে উঠে দাঁড়াল এবং তার ফাইল খুলে খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় কথা বলতে শুরু করল। সে সেই কালো ডায়েরিটি দেখাল এবং পুনরুদ্ধারকৃত শব্দটির অর্থ ব্যাখ্যা করল। সে অন্যান্য ভুক্তভোগীদের সাক্ষ্য পেশ করল এবং প্রমাণ দেখাল যে কথিত কোম্পানিটির কোনো অস্তিত্বই নেই। প্রতিটি প্রমাণ তারেকের আইনজীবীর যুক্তির কফিনে এক একটি পেরেক ঠুকে দিচ্ছিল। যখন আমার সাক্ষ্য দেওয়ার পালা আসলো, আমি কাঠগড়ায় গিয়ে দাঁড়ালাম। বিচারক আমাকে শপথ নিতে বললেন। আমি হাত তুলে সত্য বলার শপথ নিলাম। এরপর আদিল আমাকে প্রশ্ন করতে শুরু করল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা বললাম।
কিভাবে আমি আমার ঘর বিক্রি করেছিলাম, কিভাবে তারেককে টাকা দিয়েছিলাম, কিভাবে সে আমাকে তথ্য দিতে অস্বীকার করেছিল এবং কিভাবে সে আমাকে অপমান করেছিল। কথা বলার সময় মাঝে মাঝে আমার গলা কাঁপছিল, কিন্তু আমি থামিনি। আমি বলা শেষ করলে তারেকের আইনজীবী আমাকে জেরা করতে আসলেন। তিনি খুব উস্কানিমূলকভাবে আমার দিকে তাকিয়ে বললেন, সাফিয়া বিবি, এমন কি হতে পারে না যে আপনি বিষয়গুলোকে অতিরঞ্জিত করছেন? এমন কি হতে পারে না যে তারেকের প্রতারণার কোনো উদ্দেশ্য ছিল না, সে শুধু আর্থিক সংকটে পড়েছিল? আমি দৃঢ়ভাবে বললাম, না, সে জানত সে কি করছে। ডায়েরিটাই তার প্রমাণ। তিনি বললেন, ডায়েরি? এক বিশেষ ঘরে পাওয়া ডায়েরি? আপনি সেই ঘরে কিভাবে ঢুকলেন? আপনি কি চাবি চুরি করেছিলেন? আমি বিব্রত বোধ করলাম। বললাম, আমি চুরি করিনি, সত্য জানার জন্য চাবিটি নিয়েছিলাম। তিনি বিদ্রূপ করে বললেন, তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি অনুমতি ছাড়া এক ব্যক্তিগত ঘরে ঢুকেছিলেন এবং আপনার নয় এমন কাগজপত্র নিয়েছেন। এটা কি ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়? আমি চাপ অনুভব করলাম, কিন্তু আদিল উঠে দাঁড়িয়ে বলল, মাননীয় বিচারক, একটি অপরাধ উন্মোচনের জন্য এই প্রমাণগুলো সংগ্রহ করা জরুরি ছিল এবং আইন যুক্তিযুক্ত সন্দেহের ক্ষেত্রে এর অনুমতি দেয়। বিচারক তারেকের আইনজীবীর দিকে তাকিয়ে বললেন, আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা না করে জেরা চালিয়ে যান। জেরা চলল। তারেকের আইনজীবী আমাকে এক প্রতিহিংসাপরায়ণ নারী হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেন, কিন্তু আমি অটল রইলাম। আমি সত্য বললাম, পুরো সত্য, কিছুই লুকোলাম না। কয়েক ঘণ্টা পর বিচারক বিরতি ঘোষণা করলেন। আমরা এজলাস থেকে বেরোলাম। আমি করিডরের একটা চেয়ারে বসলাম। আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আদিল আমার পাশে বসে বলল, সাফিয়া, আপনি অসাধারণ ছিলেন। বিচারক মনে হয় সন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমি স্বস্তি পাচ্ছিলাম না। আমি হালা আর বাচ্চাদের কথা ভাবছিলাম। তারা কি এসব দেখছিল? তারা কি আমার সাক্ষ্য শুনেছিল? তারা কি এখন আমাকে আরও বেশি ঘৃণা করছে? বিরতির পর আমরা আবার এজলাসে ফিরলাম। আমরা নাবিল এবং অন্যান্য ভুক্তভোগীদের সাক্ষ্য শুনলাম। সবার গল্পই প্রায় একই রকম ছিল। সবাই একই উপায়ে প্রতারিত হয়েছে। সবার কথা শেষ হলে বিচারক অধিবেশন সমাপ্ত ঘোষণা করলেন এবং বললেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হবে। আমরা আদালত থেকে বেরোলাম। সূর্য ডুবছিল। আকাশটা খুব সুন্দর কমলা রঙের হয়ে গিয়েছিল। আদিল বলল, এখন আমাদের অপেক্ষা করতে হবে, তবে আমি নিশ্চিত প্রমাণ খুব শক্তিশালী। আমি আমার সেই ছোট ঘরে ফিরে গেলাম। বিছানায় বসে ফোনের দিকে তাকালাম। হালার কোনো মেসেজ নেই, কারও কোনো কল নেই। আমি পুরোপুরি একা ছিলাম। সপ্তাহটি খুব ধীর গতিতে কাটল। রায়ের দিন আমি আবার আদিলের সাথে আদালতে গেলাম। এজলাসটি আগের চেয়েও বেশি মানুষে ঠাসা ছিল। বিচারক ভেতরে আসলেন, আসন গ্রহণ করলেন এবং একটি কাগজ নিয়ে পরিষ্কার গলায় রায় পড়তে শুরু করলেন। তিনি বললেন, সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য পর্যালোচনার পর এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি তারেক সামির একাধিক ব্যক্তির সাথে জালিয়াতি এবং প্রতারণার দায়ে দোষী। তাকে 5 বছরের কারাদণ্ড এবং সমস্ত ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হল। এর মধ্যে সাফিয়া বিবিকেও তার 1,50,000 পাউন্ড পূর্ণ ফেরত দিতে হবে। বিচারক হাতুড়ি দিয়ে শব্দ করলেন এবং অধিবেশন শেষ হল। আমার এক অদ্ভুত অনুভূতি হল। আমি যেমনটা কল্পনা করেছিলাম এটা তেমন কোনো জয় ছিল না। এটা ছিল এক মিশ্র অনুভূতি। স্বস্তি যে আমি আমার হক ফিরে পেয়েছি, আর গভীর দুঃখ যে এর বিনিময়টা ছিল খুব চড়া। আমি তারেকের দিকে তাকালাম। সে সেখানে পুরোপুরি ভেঙে পড়ে বসেছিল, তার মাথা 2 হাতের মাঝে গোজা। আমার কোনো তৃপ্তি হল না, শুধু ক্লান্তি অনুভব করলাম। আমরা আদালত থেকে বের হলাম। আদিল বলল, অভিনন্দন সাফিয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমার মনে হল না যে ন্যায় বিচার হয়েছে। আমার মনে হল শুধু বড় এবং ভারী কোনো কিছুর সমাপ্তি ঘটল। রায়ের 1 মাস পর তারেকের কিছু সম্পত্তি বিক্রি করে আমি আমার টাকা ফেরত পেলাম। সেই টাকা দিয়ে আমি এক সাধারণ এলাকায় একটা ছোট ফ্ল্যাট কিনলাম। 1 কামরার ফ্ল্যাট, ছোট রান্নাঘর আর একটা বারান্দা, যা এক শান্ত রাস্তার দিকে মুখ করা। আমি আবার ঘর থেকে দর্জির কাজ শুরু করলাম। এলাকার মানুষ তাদের কাপড় ঠিক করানোর জন্য আমার কাছে আসতে শুরু করল। আমার জীবনটা সহজ এবং শান্ত হয়ে গেল, কিন্তু এটা আমার নিজের জীবন। আদালতের সেই দিনের পর আমি হালার কাছ থেকে আর কিছু শুনিনি। আমি বেশ কয়েকবার তাকে কল করার চেষ্টা করেছি, কিন্তু সে ফোন ধরেনি। আমি মেসেজ পাঠিয়েছি, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি আমার নাতি নাতনিদের কথা ভাবতাম,
ভাবতাম তারা কেমন আছে, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার সাহস আমার হয়নি। আমি জানতাম সেখানে আমি আমন্ত্রিত নই। তারপর এক শুক্রবার বিকেলে আমি আমার ফ্ল্যাটের দরজায় টোকা শুনতে পেলাম। দরজা খুলে দেখলাম নওয়াল দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল, তার মুখটি কিছুটা রোগা হয়ে গিয়েছিল, কিন্তু চোখে সেই আগের উষ্ণটা বজায় ছিল। আমি অবাক হয়ে বললাম, নওয়াল। সে শান্তভাবে বলল, হ্যালো নানি, আমি কি ভেতরে আসতে পারি? আমি তার জন্য দরজা খুলে দিলাম। সে ভেতরে ঢুকে ছোট ফ্ল্যাটটির দিকে তাকালো এবং ছোট করে হেসে বলল, জায়গাটা খুব সুন্দর। আমরা একসাথে বসলাম। আমি তাকে এক গ্লাস জুস বানিয়ে দিলাম। সে বলল, নানি, আমি দুঃখিত যে আমি আগে আসতে পারিনি। মা আমাদের আপনার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছিল, কিন্তু আজ আমি আপনাকে দেখার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম তার মা কেমন আছে, সুরাইয়া আর সামির কেমন আছে। সে বলল, মা ধীরে ধীরে সামলে উঠছে। সে একটা ছোট কোম্পানিতে চাকরি পেয়েছে এবং নিজের জীবন নতুন করে গড়ার চেষ্টা করছে। সুরাইয়া আর সামির ভালো আছে, তারা মাঝে মাঝে তোমার কথা জিজ্ঞেস করে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, নানি, আমি এখন জানি যে তুমিই ঠিক ছিলে। বাবা যা করেছিল তা খুব বড় অন্যায় ছিল। আমি তোমার জন্য গর্বিত যে তুমি নিজের অধিকারের জন্য দাঁড়িয়েছ। আমার চোখে জল চলে আসলো। আমি বললাম, ধন্যবাদ সোনামণি, এটুকুই আমার শোনার দরকার ছিল। নওয়াল আমার সাথে 2 ঘন্টা থাকল। আমরা গল্প করলাম, হাসলাম এবং একটু কাঁদলামও। চলে যাওয়ার আগে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বলল, আমি প্রতি সপ্তাহে একবার তোমাকে দেখতে আসব, কথা দিচ্ছি। সে তার কথা রেখেছিল। প্রতি শুক্রবার নওয়াল আসত, আমরা একসাথে বসে চা খেতাম, মাঝে মাঝে সে আমাকে সেলাইয়ের কাজে সাহায্য করত। এই দেখাগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়িয়েছিল। হালা অবশ্য কখনোই আর যোগাযোগ করেনি এবং আমিও তাকে চাপ দিইনি। আমি জানি ক্ষতটা অনেক গভীর এবং সেরে উঠতে সময় লাগবে। হয়তো একদিন সে বুঝবে, হয়তো একদিন সে ক্ষমা করবে। আর যদি নাও করে, আমি ভালো থাকব, কারণ আমি টাকার চেয়েও বড় কিছু ফিরে পেয়েছি। আমি নিজেকে ফিরে পেয়েছি। আমি যা করেছি তার জন্য কি আমি অনুতপ্ত? মাঝে মাঝে আমি সেটা ভাবি। আমি ভাবি যদি আমি চুপ থাকতাম, যদি অপমান সহ্য করে নিতাম, তবে কি আমার জীবন আরও ভালো হতো? কিন্তু উত্তরটা সবসময় না আসে, কারণ তবে আমি আমার বাকি জীবনটা এক দুর্বল, অপমানিত এবং মূল্যহীন মানুষ হিসেবে কাটাতাম। এখন এত কষ্টের পরেও আমি অনুভব করি যে আমি সেই সাফিয়া যে সম্মানের যোগ্য। আপনারা যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হন, তবে মনে রাখবেন যে নীরবতা সবসময় কোনো সমাধান নয়।